This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী বললেন যে ঊষা রানীকে টার্গেট করেছে তৃণমূল, কারণ তিনি দলের ভেতর থেকেও গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর মুখ্যমন্ত্রী বললেন ঊষা রানীকে টার্গেট করেছে বিজেপি, কারণ তারা তাকে দলে নিতে চায়। দেখুন, এক ঊষা রানী মণ্ডলকে নিয়ে দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দুজনেই টার্গেট খুঁজে পাচ্ছেন। যদিও দুজনের টার্গেট এবং তার কার্য এবং কারণের মধ্যে আকাশ পাতাল ফারাক, তবুও দুজনেই তাকে নিয়ে টার্গেট দেখছেন, এরকম টার্গেট প্র্যাকটিস করছেন। ঊষা রানী কিন্তু অন্য উচ্চতায় পৌঁছে গেলেন। যাই বলুন, নরেন্দ্র মোদী কি জানতেন যে তার বলার আগেই ঊষা রানীকে টার্গেট আরও একজন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাকে টার্গেট করে তার ক্যামাক স্ট্রিটের অফিসে নিয়ে এসে মিটিং সেরে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইনপুট পেয়ে যাকে টাটা বাই বাই বলেছিলেন, তার সঙ্গে বৈঠক করে তাকেই ফিরিয়ে নিয়ে এসছেন অভিষেক। নিশ্চয়ই অভিষেকের কাছেও কোনো ইনপুট ছিল। আমার একটা জাস্ট কৌতূহল ছিল, জানেন তো, মঙ্গলে যে ঊষা আলোচনায় বুধে তার পা, অন্য কোনো দিকে চলে যাবে না তো, অন্য কোথাও হেথা নয় হোথা নয়, অন্য কোনো কথা। এবার প্রধানমন্ত্রী এমনি কিন্তু কারোর কথা বলেন না, এটা খেয়াল রাখবেন। সম্ভবত বিজেপির অনেকের মনে এরকম একটা সম্ভাবনা কিন্তু উঁকিয়েও দিচ্ছিল যখন তিনি এটা বলছিলেন। কিন্তু আজ সন্ধ্যেতেই হারোয়ায় দলের হয়ে প্রচারে নেমে পড়েছেন মিনাখার তৃণমূল বিধায়ক। এবার কার ইনপুট রাইট আর কার ইনপুট রং, এটা যে যার মতো করেই ভেবে দেখুন। বরঞ্চ কেউ যদি এটা ভাবেন যে তাহলে নিশ্চয়ই একটু দেরিতে ইনপুটটা পেয়েছিলেন বা একটু চট জলদি ইনপুট পেয়েছিলেন নরেন্দ্র মোদী, সেটা কেউ আপডেট করেননি, তাই জন্য সর্বশেষ পরিস্থিতিটা তিনি জানতেন না, তাদের জন্য বরঞ্চ একটা ইনপুট দিই। ওই মুকুটমণিবাবুর কথা মনে আছে? তাকেও কিন্তু এরকম বিজেপির সভাতে দেখার পরের দিনই হাতে ঘাস ফুল পতাকা নিতে দেখা গেছিল। সুতরাং এবার ভাবুন, ভেবে যে ইনপুটের ওপর ভরসা করবেন, ঠিক করবেন, সেটাতেই ভরসা করুন। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ থেকে সমস্ত কথা শুনলেন। যে বিষয়টা ছিল, যেটাকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সে বিষয়ে শুনলেন উনি খুব অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আমাদের কথা শুনলেন। শোনার পরে আমাদের আশ্বস্ত করলেন এবং উনি দিদির সঙ্গেও কথা বলবেন এই বিষয়ে। দিদি তো প্রণম্য ব্যক্তি, দিদির পায়ে তো আমরা এমনি প্রণাম করি। বিধানসভায় আসি, কোনো মিটিং স্থলেও গিয়েও তো দিদিকে আমরা প্রণাম করি। আমরা তৃণমূল কংগ্রেস দল করি, দলের মধ্যে আছি, থাকবো, আগামী দিনেও থাকবো। ঊষা রানী মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা একজন বিধায়ক, দলনেত্রী হিসেবে তার প্রতি কিছু বলার অধিকার 100% মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঠিকভাবেই যা পদক্ষেপ নেওয়ার তিনি নিয়েছেন। মোদিজি দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলায় মিটিং করতে এসে তিনি মমতার দ্বারা বিতর্কিত ভাইপোর কাছে যাওয়া বিতর্কিত এমএলএ পাশে দাঁড়িয়েছেন, তৃণমূলের এমএলএ পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী বিজেপির। বোঝাই যাচ্ছে পশ্চিমবাংলায় সিন্ডেট তৈরির প্রক্রিয়াতে মহারাষ্ট্রের মতন প্রধানমন্ত্রী আছেন। মনে মধ্যে একটা প্রশ্ন আছে যে এই যে চারপাশে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবার যে এত দ্রুত ইস্যুগুলো সব বদলে যাচ্ছে, সব ইস্যুই কি সব বদলে গেল? যেগুলো আগে ইস্যু ছিল সেগুলো কি আর কিচ্ছুই নেই? মানে ধরুন এই যে নিয়োগ দুর্নীতির নিয়ে একটা ইস্যু, এত অভিযোগ ছিল, জাতীয় নির্বাচন কমিশনার কি পশ্চিমবঙ্গে এই নিয়োগ দুর্নীতির দিকে নজর রেখেছিলেন? কেন? এটা তো ভাবছেন, হঠাৎ এরকম বলছি কেন, তাকে কেন নজর রাখতে হবে? তিনি তো ইডি সিবিআই কর্তা নন, বিচারপতি নন, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন। তার তো কাজ ভোট করানো, ভোটের ইস্যুর দিকে নজর রাখার একটা দায়িত্ব কেন থাকবে? তার দায়িত্ব তো থাকে, কারণ প্রচারে যাতে কেউ সীমা না ছাড়ায় সেটা নিয়ে তোদের নজর রাখতে হয়। কিন্তু স্পেসিফিক্যালি ওই নিয়োগ দুর্নীতির খুঁটিনাটি, সেটা তাকে মাথায় রাখতে হবে কেন? দেখুন, মুখ্য নির্বাচন কমিশনার যদি ওই ওএমআর-শিট দুর্নীতির দিকে নজর রাখতেন, তাহলে কিন্তু তার মনে একটা জিনিস খচ করে উঠত। মানে আমরা কি দেখেছিলাম, অযোগ্য প্রার্থী ফাঁকা ওএমআর-শিট জমা দিয়েছিল, আর নাইসার ল্যাবরেটরিতে সেই শূন্যই বেড়ে 53-54 সব হয়ে গেছিলো। অর্থাৎ শূন্যটাও বড় সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা, যে সংখ্যায় গেলে চাকরি পাওয়া যায়, সেই সংখ্যায় পরিণত হয়ে যেতে পারে।
এই ম্যাজিকটা তো এই নিয়োগ দুর্নীতিতেই দেখা গেছিল। মানে বাংলায় এটা প্রমাণ হয়ে গেছিল যে বাংলায় পরীক্ষা হয়ে যাওয়ার পরেও উত্তরপত্রে কোথাও গিয়ে প্রশ্ন উত্তর লেখার কথা বলছি না, কিন্তু নম্বর পড়ার বা অলিখিত প্রশ্নের উত্তরে নম্বর পড়ে যাওয়ার একটা পুরনো সংস্কৃতি রয়েছে। এটা যদি মাথায় রাখতেন তাহলে তার মনে হতো যে এই যে চারপাশে বিভিন্ন প্রার্থী যে অভিযোগগুলো তুলছেন সেগুলো তো একটু কাল্টিভেট করে দেখা দরকার আছে, একদম এড়িয়ে তো যাওয়া যাবে না। এবার ভোটের পর সিল করা ইভিএমগুলো জেলায় জেলায় স্ট্রং রুমে রয়েছে, সেগুলোর মধ্যেই তো প্রার্থীদের ভাগ্যবন্দি। এবার তার মানে ওখানে তো উত্তরপত্র লেখা হয়ে গেছে, এবার সেটা ইনভিজিলেটাররা চেক করবে বা চেকও হয়ে গেছে, ওখান থেকে জাস্ট নম্বরটা ঘোষণা হবে আর কি। কিন্তু প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন, জনতা উত্তর লিখেছে, যে যতই ভালো পরীক্ষা দিক না কেন সকলে তো আর ফার্স্ট হতে পারে না। আর ভোটের পরীক্ষায় যে ফার্স্ট হয় শুধুমাত্র সেই পাস করে, বাকিরা ফেল। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হয়েছে, বুথের ভেতর টোকাটুকির সুযোগ কোনো পক্ষই নাকি পায়নি, তাহলে অযোগ্য প্রার্থীদের শেষ ভরসা কি? তাহলে কি ওই টোকাটুকির জায়গাটা আরও স্প্রেড হতে পারে, নাকি আবার ওই নাইসার ল্যাবরেটরির মতো স্ট্রং রুমটাও নাইসার ল্যাবরেটরি হয়ে যেতে পারে? মানে এই অভিযোগই তো করছে বিভিন্ন প্রার্থী। যদি ইভিএম বদলে দেওয়া হয়, দেখুন ওখানে শুনেছিলাম ওএমআর বদলে দেওয়ার অভিযোগ, এই ক্ষেত্রে শুনছি ইভিএম বদলে দেওয়ার অভিযোগ। দুটোতেই নম্বর ঠম্বর পড়ে যাওয়া গেছে, কিন্তু তারপর সেটা বদলে দেওয়া হচ্ছে। ওখানে যেরকম 0 থেকে 53-54 হয়ে গেছিলো, এখানেও তার মানে কেউ ইভিএমগুলো বদলে 0 হোক বা যাই হোক তার থেকে ডেফিনেটলি অনেক বেশি নম্বর করে দেওয়ার চেষ্টা করবেন, এটাই তো অভিযোগ। এবার বুথ দখল করা, ছাপ্পা মারা, এগুলো এমনিতে রিস্কি কাজ। সব থেকে বড় কথা, ভোট বাতিল হয়ে যেতে পারে, নির্বাচন কমিশন রিপোলের নির্দেশ দিয়ে দিতে পারে। তার থেকে কিন্তু এই ইভিএম বদলটা এটা তুলনামূলকভাবে নিরাপদ, ঝামেলার ভয় নেই, আবার অনেকটা ইনোভেটিভও বটে। এটাও কিন্তু আমরা ভাবছিলাম, এই আশঙ্কার কথা আমরা ভাবছি ওই বিভিন্ন দলের প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাবছি, আর নির্বাচন কমিশন ভাবেনি, রাজনৈতিক দলগুলো ভাবেনি। তাই তো স্ট্রং রুমগুলোতে এত স্ট্রং পাহারা থাকে। নির্বাচন কমিশন তো নিয়োগ করে দিয়েছে যে প্রত্যেকটা স্ট্রং রুমে সিসিটিভি মনিটর থাকবে, এবং সেই মনিটরটা থাকবে বাইরের দিকে। স্ট্রং রুমের ভেতরে পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে রাজ্য পুলিশ। কিন্তু দুর্নীতিতে বাংলার সুনাম এখন এতটা হয়ে গেছে, এত কিছুর পরেও রাজনৈতিক দলগুলো নিশ্চিত থাকতে পারছে না মশাই। বাংলার বিজেপি নেতারা যেরকম দুশ্চিন্তায় ভুগছে, তৃণমূলও তথৈবচ, তারাও ভুগছে। এমনকি তাদের রাজ্যে ভোট, সরকার, তাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্বয়ং এটা নিয়ে অভিযোগ আর উৎকণ্ঠা দুটোই রয়েছে। কি দিনে এলো বলুন তো, শাসক দলই নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার বিরোধীরাও ভুগছে। তাহলে নিরাপত্তাহীন অ্যাকচুয়ালি কে বলুন তো? কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে, যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। স্ট্রং রুমে রং কিছু? নন্দীগ্রামের পরাজয়কে এখনো রং হিসেবেই দেখে আসছে তৃণমূল। 21 বিধানসভায় নন্দীগ্রামের সেই স্ট্রং অভিযোগটাই ভোটের শেষ ল্যাপে আরো স্ট্রং। মুখ্যমন্ত্রী বলেছেন সজাগ থাকতে, রাত জাগতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথার বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রীর দেখানো পথেই ছুটলেন লকেট চট্টোপাধ্যায়। স্ট্রং রুমের পিছন পিছন ঢুকলেন, বললেন সামনেরটা স্ট্রং হলেও আশপাশটা বড্ড উইক। কোনো ক্যামেরা নেই, কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই, ভীষণ ক্যাজুয়াল। স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে, কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয়। লকেটের সহকর্মী সৌমিত্র খাঁয়ের অভিযোগের সুরটা আরও স্ট্রং। কারচুপির অভিযোগটা মোটেও নীরবে করলেন না সৌমিত্র খাঁ। এখানে অনেক টাকা ডিল করে, এখানে সিআইএসএফের একজন আছে একে সাহা, তার কাছেও ডিল করেছিল। অনেক টাকা ডিল করে এটা সিআইএসএফ থেকে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত, এখানে গাড়ি পর্যন্ত আছে, এটা খালি গাড়ি ঢোকানো আছে। সে ইভিএম চেঞ্জ করার একটা করে নিচ্ছিল। ঈশ্বরের আশীর্বাদে আজকে আমরা বাঁচাতে পারলাম।
मैं किसी को पुलिस का विश्वास नहीं करता मैडम, मैं पाँव पकड़ के आपको बोल रहा हूँ मैडम, ওনার আজকে কি বলুন তো, ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে, তাই জন্য ওনার পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। স্ট্রং রুমে বাহিনী উইক, সৌমিত্রর মতো একই অভিযোগ তুলেছিলেন আর এক বিজেপি প্রার্থীও। 7ই মে ভোট ছিল মালদায়, ভোটের পরেই স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান খগেন মুর্মু। স্ট্রং রুম পরিদর্শনে ধুমধুমার বেঁধেছিল গত 17ই মে। 13ই মে রানাঘাটের ভোট মেটার ঠিক 4 দিন পরে স্ট্রং রুম পরিদর্শনে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং বিজেপি থেকে তৃণমূলে গিয়ে প্রার্থী হওয়া মুকুটমণি অধিকারী। মুকুটমণির অভিযোগ ছিল স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ করে ভিতরে ঢুকেছিলেন জগন্নাথ সরকার। পাল্টা জগন্নাথের দাবি ছিল রাতে স্ট্রং রুমে ঢুকেছিলেন তৃণমূল প্রার্থী। আজও তো কমিশনে স্ট্রং রুম নিয়ে আরেকটা নালিশ জমা পড়েছে। দ্বিতীয় দফায় ভোট হয়ে যাওয়া রায়গঞ্জে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ রাখার অভিযোগ জমা পড়েছে। এবার অভিযোগটা জানিয়েছে বিজেপি। এবার দেখুন, সব অভিযোগগুলো মানে এখন যেগুলো পড়ছে সব হচ্ছে ওই ইভিএম কারচুপি নিয়ে। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, মানে এই ভোটের দিনগুলোয় বুথে কারচুপির অভিযোগটা কম, কিন্তু অনেক বেশি অভিযোগ তাহলে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে আসছে কেন? তাহলে কি ওই মানে একটা কথা তো আমরা জানি, যা রটে তার কিছুটা হলেও বটে। এবং কারা এই অভিযোগগুলো তুলছে? শাসক এবং বিরোধী দুদলই, কেউ কোথাও শাসক কেউ কোথাও বিরোধী, সুতরাং সবাই শাসক সবাই বিরোধী। সব দলই যখন এই অভিযোগগুলো তোলে, তারাই তো সমস্ত কিছু দেখে শুনে রাখে, অভিজ্ঞতা তাদের প্রচুর। তারা যখন এরকম অভিযোগগুলো তুলতে থাকে তাহলে উড়িয়ে দেওয়া যায় কি পুরোটা? দেখুন, একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করি। 2019-এর জানুয়ারি লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে লন্ডনে একটা সাংবাদিক বৈঠক হয়েছিল। মুখ ঢাকা এক ব্যক্তি ভিডিও কনফারেন্সে দাবি করেছিলেন ভারতে ইভিএমে কারচুপি করা সম্ভব। কিন্তু সেই সাংবাদিক বৈঠকে দর্শকের একদম পিছনের সারিতেই কংগ্রেস নেতা কপিল সিব্বলের বসে থাকার একটা ছবিও কিন্তু ভাইরাল হয়ে গেছিল এবং বিজেপি বলতে শুরু করেছিল প্রেস কনফারেন্সের নাটকটা সাজিয়েছে কংগ্রেস। কংগ্রেস শেষ পর্যন্ত বলতে বাধ্য হয় যে এই প্রেস কনফারেন্সের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এবছরের ভোট ঘোষণার দিনেই কিন্তু নির্বাচন কমিশন আগে ভাগে জানিয়ে দিয়েছে যে ইভিএম 100% ত্রুটিহীন এবং প্রত্যেকটা বুথে ভিভিপ্যাট দেওয়ার দাবিও সেই জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। মোদির থেকে অমিত শাহ প্রত্যেকেই ব্যঙ্গ করে বলেছেন যে বিরোধীরা হারলেই ইভিএমকে দোষ দেয়। কিন্তু এখন তো বিজেপির মধ্যে থেকেও ইভিএম নিয়ে আশঙ্কার সুর শোনা যাচ্ছে। মানে ইভিএমে কারচুপির যে অভিযোগ তৃণমূলের মুখে শোনা যায়, সেটা এখন বিজেপি নেতারাও বলছেন। কিন্তু সব থেকে মজার ব্যাপার কি জানেন? প্রদেশ কংগ্রেস এই ইভিএম নিয়ে এখন সম্পূর্ণ বিপরীত মেরুতে। অধীর রঞ্জন চৌধুরীর এই নিয়ে কোনো অভিযোগই নেই এবং তার যোগ্য জোটসঙ্গী সিপিআইএম মোহাম্মদ সেলিমও ইভিএম নিয়ে বিরূপ কিছু বলতে নারাজ। ইভিএম বিতর্কেও দেখছি কোথাও গিয়ে জোটও বিন্যাস হয়ে যাচ্ছে এবং সেই জোট কোথায় গিয়ে কী দাঁড়াচ্ছে আপনারাই একটু ভেবে দেখুন।